সুতরাং এখন থেকে যেটুকুন সময় আছে আনুপুঙ্খ সময়কে হারে হারে কাজে লাগাবে। মনে রাখবে যে কথা ক্লাসে তোমাদেরকে বলার সময় কিংবা সুযোগ হয়ে ওঠেনি। সৃষ্টির প্রথম থেকে আজ অবধি মানব ইতিহাসের সুদীর্ঘ পথ পরিক্রমায় যত মনীষীদেরকে আমরা জানি, যদি সকলের জীবনকে একসাথে করি, একটা বিষয় সকলের মধ্যে কমন হয়ে উঠবে। সেটা হলো তিনি তত বেশি জীবনে সফল হয়েছেন, তিনি তত বেশি নিজেকে স্মরণীয় বরণীয় করে তুলেছেন, ইতিহাসের সাক্ষী হয়েছেন, যিনি সময়কে যত বেশি ভালো কাজে লাগাতে পেরেছেন। বিপরীত দিকটাও সত্য, তিনি ততখানি অধপতিত হয়েছেন, মানবতার ইতিহাসকে ততটা বেশি কলঙ্কিত করেছেন, যিনি সময়কে যত বেশি খারাপ কাজে ব্যয় করেছেন। সুতরাং শুধু পরীক্ষা নয়, আমৃত্যু যদি শিক্ষক হিসাবে বিন্দু পরিমাণ শ্রদ্ধা বা ভালোবাসায় আমাকে অভিষিক্ত করো, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমৃত্যু সময়কে ভালো কাজে ব্যয় করার চেষ্টা করবে। পরীক্ষা হলে অবশ্যই আগে চলে যাবে, রাস্তায় যানজট থাকতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং তাড়াহুড়া করে পরীক্ষায় ঢুকলে পরীক্ষার হলে গিয়ে কিছু মনে থাকে না। ওই কথা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সকল পরীক্ষার্থীদের জন্য সত্য। অ্যাডমিট কার্ড সযত্নে সংরক্ষণ করবে। যে সেন্টারে যেখানে যে কক্ষে পরীক্ষা হয় এটা পরিবর্তিত হতে পারে, সুতরাং সময় হাতে নিয়ে বের হবে। পরীক্ষার কক্ষে সম্মানিত কক্ষ পর্যবেক্ষক যিনি থাকেন, সরকারি কলেজের হোক বেসরকারি কলেজের হোক, তিনি চরম পূজনীয় জন, তোমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি যা বলেন খুব বিনয়ের সাথে তার উত্তর করবে। এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন সাইলেন্ট এক্সপেলের যুগ। তোমার কোনো আচরণে তিনি যদি ক্ষুব্ধ হন, তোমার রোলটা মোবাইলে মেসেজ করে ইউনিভার্সিটির কন্ট্রোল রুমে সেন্ড করে দিলে তুমি এক্সপেল হয়ে যাবে। সুতরাং বি কেয়ারফুল। বিদ্যা মানুষকে বিনয় শেখায়, সমাজ বিজ্ঞান সেই বিনয়কে আরো শতভাগ সমৃদ্ধ করে শিক্ষা দেয়। সুতরাং আচরণে, জীবন আচরণে সকল ক্ষেত্রে বিনয়ী হবে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে, সবাই সবাইকে নোট দিয়ে সাহায্য সহযোগিতা করবে। তুমি ফার্স্ট ক্লাস পাবে, তোমার আরেক বন্ধু ফেল করবে, এমনটা যেন না হয়। এখানে দাঁড়িয়ে দুই একজন দুঃখের করুণ ইতিহাস শুনিয়ে গেলে আমরা সেগুলো জানি। তুমি দর্শন থেকে শিক্ষা নাও, অলওয়েজ লুক ডাউন বাট নট লুক আপওয়ার্ডস। সবসময় তুমি তোমার নিচের দিকে তাকাবে, কখনো উপরের দিকে তাকাবে না। মনোজগতে অন্তরের অন্তঃস্থলে শান্তি পাবে। আর দুঃখ জীবনে আসতেই পারে, সুখ দুঃখ, এটা কারণ অনিবার্যভাবে সেগুলো আসবে। সুতরাং তুমি সেখানে ভীত সন্ত্রস্ত প্রকম্পিত হয়ে গেলে চলবে না, তুমি থেমে গেলে চলবে না। দুঃখের অনলে পুরোপুরি তোমার মানুষ সত্তাকে খাঁটি সোনায় পরিণত করতে হবে, মানবতার সেবায় উৎসর্গ করতে হবে। প্রখ্যাত ইংরেজ কবি পিবি শেলি কি বলছেন তিনি? Our sweetest song are those that tell us the saddest thought on earth. আমাদের মধুরতম সঙ্গীত সেগুলোই যেগুলো আমাদের সুগভীর বেদনাবোধের কথা স্মরণ করিয়ে দেয়। সুতরাং জীবনের পাওয়া দুঃখগুলো, এই দুঃখগুলোর প্রেক্ষিতে সৃষ্ট সুখকে যদি শক্তিতে পরিণত করো, রূপান্তর করো, তাহলে তোমার বিজয় অনিবার্য। তোমার সাফল্যকে গতিরোধ করবে, প্রতিরোধ করবে, ঠেকাবে, এমন শক্তি পৃথিবীতে কারো নাই। সুতরাং তোমাকে থেমে গেলে চলবে না। অদম্য শক্তি, সাহস বুকে মুখে মনে মস্তিষ্কে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। মনে রাখবে, বর্তমান পৃথিবী সমাজ বিজ্ঞান নামক জ্ঞানের এক স্বতন্ত্র অমূল্য শাখার স্বর্ণদ্বার। সকল বিষয়ে, সকল ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের জন্য দ্বার উন্মুক্ত। তুমি সরকারি চাকরি বলো, তুমি বেসরকারি চাকরি বলো, তুমি এনজিও বলো, তুমি ব্যাংক বলো, তুমি স্কুল কলেজ বলো, সকল সেক্টরে সমাজ বিজ্ঞানের এক বিজয় পতাকা পথ করে উঠছে। সুতরাং ভয়ের কিছু নেই।
আমি 24 BCS এর রামগড় সরকারি কলেজ খাগড়াছড়িতে যেদিন প্রথম ডিগ্রি ক্লাসে গেলাম, প্রথম ক্লাসে ছিল এটা, জয়েন করার আধা ঘন্টা পরে আমাকে বলা হয়েছে ডিগ্রি একটা ক্লাস নেন। সেখানে এক ছেলে বারবার আমাকে বোঝাচ্ছে সমাজ বিজ্ঞান পরে কিচ্ছু হয় না। আমি অনেক পরে জীবনের প্রথম ক্লাস রাগ করিনি, অনেক পরে তাকে বোঝালাম কিছুতেই কিছু হয় না। তার চাচা বলছে সমাজ বিজ্ঞান কোনো সাবজেক্টই না। সর্বশেষ একটু করে করে বললাম যে তোমার সামনে যিনি দাঁড়িয়ে কথা বলছেন, তোমাকে বারবার যিনি উপদেশ দিচ্ছেন, তিনিও তো সমাজ বিজ্ঞান থেকে পাশ করে BCS পাশ করে অধ্যাপনা করতে আসছেন। এই জীবন্ত দৃষ্টান্ত কি তোমার মনে কোনো রেখাপাত করে না? সুতরাং বাহিরে যাওয়ার দরকার নাই। গভীর শ্রদ্ধা করে যে স্যার ম্যাডামদের নাম নিচ্ছ বারবার, তারা কিন্তু পদার্থ বিজ্ঞান পড়েন নাই, তারা রসায়ন বিজ্ঞান পড়েন নাই, সবাই সমাজ বিজ্ঞান পড়ে সেই তোমাকে সমাজ বিজ্ঞান পড়াচ্ছেন। সুতরাং আমি দুই একজনের কথা আমার মনে খুব বাঁধছে যে সমাজ বিজ্ঞান থেকে, হ্যাঁ সমাজ বিজ্ঞান থেকে অসাধ্য সাধন করা সম্ভব। শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব এখন সমাজ বিজ্ঞানের করতলে, সমাজ বিজ্ঞানের পরশে নিজেকে ধন্য করতে চায়। আমি বলি কিসমত যদি অনেক ভালো হয়, তকদির যদি অনেক বড় হয়, কপাল যদি অনেক প্রশস্ত হয়, তাইলে সে সমাজ বিজ্ঞানে পড়ার সুযোগ পায়, সাধারণে পায় না। সুতরাং সাবজেক্ট নিয়ে মনকে দুর্বল করে হাত পা মুখ থুবড়ে বসে থাকবে না। BCS এর প্রস্তুতি দেবে, পরীক্ষার পর পরই BCS দেবে, সব সাহস নিয়ে BCS দেবে। আল্লাহর ভান্ডারে কোনো সম্পদের কোনো কিছুর অভাব নেই। তুমি ছোট করে কিছু চাইবে না। আমার মনে পড়ে গেছে MC কলেজে আমি এক ছেলে নাকি মুখে রাগ সামলাইতে পারি নাই, নাকি মুখে কাগজের স্তূপ ঢিল মেরে দিছি। তোমার মতো ছেলে, তুমি মেডিকেলের MLSS পদে তুমি আবেদন করতে আসছো, তোমার আমি ফোর্থ ইয়ার পর্যন্ত পড়াইলাম। স্যার কি করবো, কোনো চাকরি নাই, কোনো ডিপার্টমেন্টে ডাকে না। আমি বললাম BCS এর দুয়ার খোলা আছে, তুমি আল্লাহ ভরসা BCS এর প্রস্তুতি নাও। লজ্জা পেয়েছেন এটা। যাই হোক, আরো তাকে পরামর্শ দিয়েছি, উপদেশ দিয়েছি। সেই ছেলে কিন্তু এখন BCS এর ভাইবা দিয়ে আসছে। যদি কিসমত ভালো থাকে, হয়তো সমাজ বিজ্ঞানের আরেকটা ফুল ফুটতে পারে। তোমাদের জন্য উপদেশ রইল, ছোটখাটো কোনো চাকরি সমাজ বিজ্ঞানের ছেলেমেয়েরা করে না। যদি কেউ এরকম করে, তাহলে বুঝতে হবে যে সে অন্তত এই চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করে নাই, সে অন্য কোনো গ্রহের অচিন লোক থেকে পাশ করে আসছে। হয় না? সমগ্র বাংলাদেশের শত সহস্র লক্ষ লক্ষ মেধাবী ছেলে মেয়ে আসে, তাতে তোমার কি? আমার বাবা আমাকে প্রশ্ন করছিলেন, আমি অঙ্ক করতেছিলাম বসে, যে বাবা কত লোক পরীক্ষা দেবে? চিটাঙ্গে আমি যে মেসে থাকতাম, আমাকে দেখতে আসছিলেন, বাড়ি থেকে পিঠা বড় এগুলো নিয়ে আসছিলেন। আমি বললাম বাবা 1,63,000 ছেলে মেয়ে পরীক্ষা দেবে, ও কত লোক নেবে? আমি বললাম 4,000 লোক নেবে। কিছুক্ষণ বসে থেকে সহজ সরল মানুষ, তিনি বললেন ইয়া কথা সবই তো বাদ যাবে। তো বাবার এই কথাগুলো আমার কাছে মূলত ভালো লাগছিল না। আমি আর্টসের মানুষ, ত্রিকোণমিতির অঙ্ক করতেছিলাম তখন, এই কোনা মিললে ওই কোনা মিলে না, বুঝি না হিসাব নিকাশ। আমি বিরক্ত হয়ে, মনে মনে বিরক্ত হয়ে বললাম যে বাবা 4,000 লোক নেবে, সে অনেক বেশি লোক নেবে। এই 24তম BCS এ যদি একজন লোক নিয়োগ করা হয়, আপনি মনে রাখবেন আপনি হবেন সেই সার্থক কর্মকর্তার গর্বিত পিতা। আমার বাবার চোখে পানি চলে আসছিল, তিনি কেঁদে বললেন বাবা দোয়া করি আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। সেই বাবা আমাকে ছেড়ে চলে গেছে, মাও চলে গেছে, দোয়া করবে। আমি যে জন্যই কথাটা বলছি সেটা হচ্ছে তোমার মনোবল হতে হবে অপ্রতিরোধ্য। নেপোলিয়ন কি বলছিলেন? There shall no house, আমাদের অভিযানের মুখে আলপস পর্বত টিকবে না। সংক্ষিপ্ত করছি, নেপোলিয়নের বাহিনীর সামনে আলপস পর্বতের সামনে চলে আসছিল তারা, বললো যে স্যার সামনে আলপস পর্বত। রাগে নেপোলিয়ন বলছে there shall no house, আমাদের অভিযানের মুখে আলপস টিকবে না। 20 মিনিট শুধু আলপস পর্বতের মধ্যে গোলাগুলি ছাড়ছে রাগে। ঠিকই নেপোলিয়নকে প্রতিরোধ করা যায়নি, ওই রকম অপ্রতিরোধ গতিতে চলো।
আমরা আশা করব সমাজ বিজ্ঞানে বিসিএস এর যতটা পদ থাকে সবগুলো চট্টগ্রাম কলেজের ছেলে বেরিয়ে আসবে। অসম্ভবের কিছু না, অপারগতার কিছু নাই। আমি আর্টসের ছেলে, অঙ্ককে রীতিমতোই ভয় পাইতাম, ইংরেজি ভালো লাগতো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সে অনার্স ফার্স্ট ক্লাস ফোর্থ, মাস্টার্স ফার্স্ট ক্লাস সেকেন্ড, সেই লোক ব্যাংকে চাকরি করত। ওই লোক আমার থেকে 4টা অঙ্ক দেখে গেছে। স্বয়ং প্রপার অনারের রেসপেক্টহীন, তার প্রতি উপযুক্ত সম্মান দেখাই বলছি। সেটা সাধনার কাছে সিদ্ধি মিলছে, সেজন্য তিনি ব্যাংকে কাজ করতে গিয়ে পড়াশোনা করতে পারেন নাই। আমি 24 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করছি। এই গত রাত্রেও আমি সারা রাত পড়াশোনা করছি, অসুস্থ শরীরে ঘুমাই নাই। মজা মজা কথা এমনি বলা হয় না, বহু পড়াশোনা করি। সুতরাং সময় সংক্ষিপ্ত, স্যারদের মূল্যবান বক্তব্য শুনবো। আমি আমার শ্রদ্ধেয়, আমার পরম আপনজন, পরম পূজনীয় শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, উনি সিলেট, আমি যখন এমসি কলেজে ছিলাম বাইমানিতে গিয়েছিলেন, একটু কথা স্যারের শুনছিলাম, খুব ভালো লাগছিল। আজকে অনেক লোকে বসে আছি, স্যারের মূল্যবান বক্তব্য শুনবো। তোমাদেরকে সর্বশেষ কথা যেটা বলে যাব সেটা হলো সময়ের প্রতি শ্রদ্ধাশীল হবে, কাজের প্রতি শ্রদ্ধাশীল হবে, কাজের প্রতি আন্তরিক হবে। আর যেখানে তোমার উপর যে দায়িত্ব অর্পিত হয়, মনে প্রাণে সত্য জ্ঞানে সেটা সম্পাদন করবে। দেশের জন্য, মাটির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য সেটা আজ বড় প্রয়োজন। সততার খুবই অভাব। সমাজ বিজ্ঞানের দীক্ষা পাওয়া, শিক্ষা পাওয়া শিক্ষার্থীরা অবশ্যই আচরণে, বলনে, চলনে, জীবনের সকল অঙ্গনে সত্যাশ্রয়ী হবে, সত্যকে লালন করবে, সত্যের পূজারী হবে, সত্যকে প্রতিষ্ঠার সংগ্রামী হবে, আত্মপ্রত্যয়ী হবে। সবশেষে আমার আরেকটা কবিতার শেষ 3টা লাইন দিয়ে বিদায় নিচ্ছি। তোমাদের শ্রমের ফসল ভয়ানক গৌরব গাথা অজস্র মঙ্গল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিভাগের গেস্ট লেকচারার রিফাত জাহান ম্যামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে মুনির ও সাকাওয়াত। চট্টগ্রাম কলেজ সমাজ বিজ্ঞান বিভাগ কর্তৃক 4র্থ বর্ষ সম্মান পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ.ন.ম কাশেম, মঞ্চে উপবিষ্ট সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব রাশেদা আক্তার গাজী, জনাব মোশাররফ হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক, বর্তমানে নওয়াজ কলেজে কর্মরত আমার প্রাক্তন সহকর্মী জনাব খালেদা আক্তার, খালেদা খানম, মঞ্চে উপস্থিত আমার স্নেহাস্পদ রিফাত, যাকে রিফাত ম্যাম জানো, গেস্ট আমাদের অতিথি শিক্ষক রিফাত, এবং রিফাতের সহধর্মী, রিফাতের হাজবেন্ড, আমাদের অতিথি, আমাদের ছোট ভাই সম্পর্ক, এবং মঞ্চে আরেকজন আছে, না বললে তো আমার বাসায় যেয়ে ঝগড়া করবে। সবাই কথা বলেছ, আমার কথা কেন বলবে? আমার সহধর্মী। আমি অত্যন্ত আপ্লুত, অত্যন্ত আনন্দিত। 27 বছর 3 মাস 17 দিন আমার চাকরি আজকে পর্যন্ত। তার ভিতরে আমি 21 বছরই চট্টগ্রাম কলেজে চাকরি করেছি। চট্টগ্রাম কলেজ থেকে কি বিএসসি বা দিতে পেরেছি সেটা জানি না, চট্টগ্রাম কলেজ থেকে পেয়েছি অনেক বেশি, যার জন্য চট্টগ্রাম কলেজকে আমি আমার প্রথম এবং শেষ কলেজ হিসাবে এখনো সেইভাবেই
গণ্য করি। শেষ কলেজ বলতে মানে ওটাই আমার প্রথম, ওটাই আমার প্রধান কলেজ, এই অর্থে শেষ কলেজ বলছি। আমি চট্টগ্রাম কলেজে যেহেতু 21 বছর চাকরি করেছি, আর বাকি 6 বছর আমার আর দুটো কলেজে, দাস কলেজে 1 বছর 5 মাস, চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে উপাধ্যক্ষ পদে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে প্রায় 4 বছর 4.5 বছরের মতো, আর এখন 6 মাসের মতো বান্দরবান সরকারি কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছি। তো সেই দিক থেকে বিবেচনা করলে 27 বছর 3 মাস 17 দিনের মধ্যে 20-21 বছরই আমার এই চট্টগ্রাম কলেজে চাকরি, বাকি 5-6 বছর ওই 3টা কলেজে। বান্দরবান কলেজ এখন আমার 4র্থ স্টেশন। চট্টগ্রাম কলেজ প্রথম যোগদান করি 1988 সালে 10ই ফেব্রুয়ারি। আমি বিসিএস পরীক্ষা দিয়ে, সপ্তম বিসিএস পরীক্ষা দিয়ে যখন যোগদান করতে দেরি করতেছিলাম, আমি ব্যাংকে চাকরি করতাম, তখন দেরি করতেছিলাম, আমার বন্ধু বান্ধব অনেকেই জিজ্ঞেস করে যে ভাই ইউ একটু জয়েন দেন, কেন তুমি যোগদান করতেছো না, কেন দেরি করতেছো না। যাই হোক, চট্টগ্রাম কলেজে পোস্টিং হওয়াতে এবং অনেকে বলে যে চট্টগ্রাম কলেজে তোমার পোস্টিং, এটা তো অনেক পুরোনো কলেজ, ভালো কলেজ, এখানে তাড়াতাড়ি তোমার যোগদান করা উচিত, সেই যোগদান করেছি। তারপরে থেকে আস্তে আস্তে দীর্ঘদিন কেটে গেল, চাকরি প্রায় 9.5 চলে আসছি, আর হয়তো 3 বছরের অধিক কিছুদিন বেশি সময় চাকরি আছে, তারপরে হয়তো একদিন রিটায়ারমেন্টে চলে যাব। এই কলেজে অনেক ঘাত প্রতিঘাত, অনেক উত্থান পতন, অনেক কিছু আমি দেখেছি। এই সমাজবিজ্ঞান বিভাগের অনার্স খোলা চট্টগ্রাম কলেজে, সেটা আমার হাত দিয়ে হয়েছে, এবং আমার সাথে এখানে তখন বিভাগীয় প্রধান ছিল আমাদের মুর্তজা আলী স্যার বলে একজন ছিল, উনি অনেকটা অনার্স করার জন্য রাজিও ছিলেন না, প্রিলিমিনারি করার জন্য তো মোটেই ছিল না, যার জন্য চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞানে আজও কিন্তু প্রিলিমিনারি নেই। অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে যখন প্রিলিমিনারি খোলা হলো, আমি তখন মুর্তজা স্যারকে বললাম প্রিলিমিনারি করার জন্য, উনি বলে যে আমার মাত্র 2 জন শিক্ষক, এখানে প্রিলিমিনারি করবো, আরও শিক্ষক লাগবে। সেই যে খোলা হলো না মাস্টার্স প্রথম পর্ব, আজও এখানে রয়ে গেল। তবে আমি চট্টগ্রাম কলেজে বিভাগে ফিরে আসার তো সুযোগ নেই, আর কলেজে ফিরে আসতে পারবো কিনা তা জানি না। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, বান্দরবান কলেজে আমি 6 মাস হলো জয়েন করেছি। গত 15 বছর আগে সেই কলেজে অনার্স করা হয়েছে, কিন্তু মাস্টার্স করা হয়নি গত 15 বছর যাবত। ওখানকার মন্ত্রী মহোদয় যিনি আছেন, বীর বাহাদুর, তোমরা জানো, ওনার উৎসব আছে, এবং এই বছরই আমি 15 বছর পরে সেই কলেজে মাস্টার্স কোর্স চালু করেছি, এবং মাস্টার্সের ভর্তি প্রক্রিয়া চট্টগ্রাম কলেজের মতো বান্দরবান কলেজেও চলছে। তোমরা জেনে আরো খুশি হবে, সমাজবিজ্ঞান বিভাগ সেখানে নেই বান্দরবান কলেজে। আমি আমাদের ওই সেখানকার মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি, দেখলাম যে ওরা আছে, উৎসব আছে, আগ্রহ আছে, সমাজবিজ্ঞানের কিছুই নেই, একেবারে শূন্য অবস্থায়। গতকালকে তোমরা জানো ডিজি ম্যাডাম আসছে চট্টগ্রাম কলেজে একটা অনুষ্ঠানে, আমি কথা বলেছি, সেই বান্দরবান কলেজে সমাজ বিজ্ঞান বিভাগ খোলার জন্য আমি অলরেডি কাজ করছি, এবং আশা করি এবছরই এই যে ইন্টারমিডিয়েট ভর্তি হবে, সেখানে বান্দরবান কলেজের সমাজ বিজ্ঞান বিভাগ আমরা খুলতে পারবো। এবং আমি আরও প্রত্যাশা করছি, যদি এবছর ইন্টারমিডিয়েট আমি যদি সমাজ বিজ্ঞান খুলতে পারি, তাহলে অক্টোবরের 1 তারিখ থেকে অনার্স ভর্তি কার্যক্রম শুরু হবে। আমি গত পরশুদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে ওখানে মিটিং ছিল, সেখানে করেছি। ভিসি স্যার বলেছেন যে 1 অক্টোবর থেকে অনার্সের ভর্তি কার্যক্রম শুরু হবে। আমি ভাবতেছি যে ইন্টারমিডিয়েট খোলার যদি পারমিশন পাই, তাহলে এই বছরই আমার অনার্স খোলার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করবো, এবং সেটা পদ সৃষ্টি হয়নি, তারপর কীভাবে কিনতে হবে, কীভাবে কী করতে হবে সেটা আমার জানা আছে। অলরেডি আমি ওখানকার জেলা পরিষদের কাছে 1 বছর একজন নির্ধারিত বেতনে একজন শিক্ষক, এবং নো ক্লাস নো পেমেন্ট এই ভিত্তিতে আরেকজন শিক্ষক, আর আমি নিজে যেহেতু সমাজবিজ্ঞানের ছাত্র এবং আমি প্রিন্সিপাল হলেও সেখানে সমাজবিজ্ঞানের ক্লাস দিতে পারবো। তারপরে আর তোমাদেরকে উপদেশ দেওয়ার মতো আর কিছু বাকি আছে থাকে বলে আমি মনে করি না। করেছি সেকেন্ড ইয়ার, সম্ভবত সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার 2 বছর বোধহয় আমি ছিলাম। তোমরা এখানে লেখাপড়া করেছো, এতদিন যে পথ পার করে আসলে এটা একটা অধ্যায়, এরপরে শুরু হবে অনার্স। এই অধ্যায়ে তোমরা হয়তো
সবাই সর্বক্ষণ হবে বা হতে যাচ্ছ। অনার্স পাস করে মাস্টার্স পাস করার পরে উত্তীর্ণ হয়ে যাবে। এরপরে বাকি থাকবে তোমাদের দ্বিতীয় আরেকটা অধ্যায়, এবং সেটা তোমাদেরকে সেখানে ছাত্র হিসাবে সমাজ বিজ্ঞানের ছেলেপেলেরা একেবারে বেকার বসে থাকে না, যার জন্য ওই যে বান্দরবনের এই যে মন্ত্রী মহোদয় আমাকে তোমরা অংশগ্রহণ করবে, এবং সমাজ বিজ্ঞানের ছেলেপেলেরা আজকাল বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ রাখতে পেরেছে এবং রাখছে করবে। আর বিভিন্ন এনজিও যেগুলো আছে সেগুলো থেকে সমাজ বিজ্ঞানের ছেলেপেলেদের জন্য দারুণ উন্মুক্ত সমাজ বিজ্ঞানের চাকরি দেওয়ার জন্য। কাজে তোমাদের দ্বার উন্মুক্ত হয়ে রয়েছে, তোমরা তোমাদের সেখানে জয়েন করবে। আমাকে স্লিপ দেওয়া হয়েছে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। আমি নিজেও ভাবতেছি যে আওয়ার অ্যাপিটাইট ইজ হাই, এখন ওই ক্ষুধার জ্বালায় বিশ্ব মানে কি গদ্যময় সবাই এখন ক্ষুধার্ত, 3:30 প্রায় বেজে যাচ্ছে। তোমাদের জীবন উজ্জ্বল হোক, ভবিষ্যতের সংগ্রামী তোমরা সংগ্রাম করো, সংগ্রাম করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো এবং সমাজ বিজ্ঞানের বিভাগের মুখ উজ্জ্বল রাখো, আমাদের মুখ উজ্জ্বল রাখো, এই আশা এই প্রত্যাশা করে তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। এবং আগামীতে যে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষাটা যতদূর সম্ভব আমি জানি রোজার পরেই হবে, কেন আগামী 3rd ইয়ার অনার্স পরীক্ষা হবে 10ই জুন থেকে। কাজে সেখানে আর রোজার আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই যতদূর আমি জেনেছি। তোমাদের পরীক্ষা হয়তো বা ইয়ে থেকেই হবে, রোজার পরেই হবে। সেই পরীক্ষা তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, সফল হও এবং দিয়ে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, এই প্রত্যাশা রেখে। আর আজকে আমাকে আবারও তোমাদেরকে এখানে ডেকে নিয়ে আসো। আমি যতই দূরে চলে যাই ততই তোমরা আমাদেরকে কাছে ডেকে নিয়ে আসো। কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছি তোমাদের আগের একটা ব্যাচ নিয়ে মাস্টার্সের ওই যে জিয়া উদ্যানে, সেখানে আবার তোমরা আজকে আরো শুরু করে তোমরা অনুষ্ঠান করেছো। আমার মনে হয় আমরা যতই দূরে যাচ্ছি তোমরা ততই আমাদেরকে কাছে টানছো, আমিও তত তোমাদের মানে ডাকে সাড়া দিচ্ছি। মনে হয় যে আমরা আরো মানে ক্লোজ হচ্ছি, আরো কাছাকাছি চলে আসতেছি। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তোমাদের জন্য দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ফজলুল হক স্যারকে ওনার মূল্যবান বক্তব্যটি রাখার জন্য। আমরা সবাই জানি এখন আমরা স্নাতক শেষ বর্ষের শেষের দিকে। আমরা এমন এক শিক্ষক পেয়েছি যার সঠিক দিক নির্দেশনায় আমরা বিগত 4টি বছর সফলভাবে সমাপ্ত করার দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমি সেই সম্মানিত শিক্ষকের কথাই বলছি। আমাদের চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান এবং আজকের অনুষ্ঠানের সভাপতি নসর মোহাম্মদ কাশিম স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে স্যারকে কিছু বলার জন্য। সমাজ বিজ্ঞান বিভাগের 2009-10 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজিত আজকের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত বান্দরবান সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ A.K. ফজলুল হক স্যার, উপস্থিত আমার প্রাক্তন সহকর্মী জনাব খালেদা খানম, আমার সহকর্মী জনাব রাশেদা আক্তার গাজী, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এবং আরও উপস্থিত ফজলুল হক স্যারের সুযোগ্য সহধর্মিনী এবং আমাদের অতিথি শিক্ষক রিফাত জাহান এবং তার হাজবেন্ড, আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সভাপতির বক্তব্য শুরু করছি। আজকে তোমরা যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছ, এখানে করতে পেরেছ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম অঞ্চলের কর্তৃপক্ষকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তারা তোমাদেরকে এই সুন্দর অনুষ্ঠান করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং এর পেছনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমাদের ম্যাডাম রাশেদা আক্তার গাজী, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। যখন তোমাদের অনুষ্ঠান করার জন্য কোনো উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছিলেন না, তখন তিনি উদ্যোগী হয়ে তোমাদেরকে এই
জায়গার সুযোগ করে দিয়েছেন। তার এই অনন্য যে চারিত্রিক বৈশিষ্ট্য, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। সুযোগ পেলেই তিনি মানুষের উপকার করতে পিছপা হন না, এটা আমি সবসময় দেখে আসছি। তার অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটা অন্যতম। এবং যে কোনো বিভাগীয় কাজে করবেন, তার মূল যে দায়িত্ব শিক্ষকতা, সব কিছুতে তিনি খুবই আন্তরিকতার পরিচয় দিয়ে থাকেন। এই ম্যাডামের কথা না বলে কিন্তু নয়, ওনার কারণেই তোমরা আজকে এখানে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছ। এই জন্য একটু বেশি করে বললাম। তো তোমাদের এই যে শিক্ষা সমাপনী অনুষ্ঠান, এখানে বেশি কথা বলার সুযোগ আমার নেই, তোমাদের লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে। তারপরেও যেটুকু বলবো, তোমরা 4 বছর ধরে এখানে পড়ালেখা করেছ, আমরা তোমাদেরকে যা শিখিয়েছি, যা পড়িয়েছি, এগুলো যদি তোমরা ঠিক মতো কাজে লাগাতে পারো, তাহলে আশা করব জীবনে সফল হতে পারবে। তবে একটা কথা আমি প্রায় সময় বলে থাকি, এই সমাজ হচ্ছে ভণ্ড সমাজ। কেন বলি? কারণ আমরা যা বিশ্বাস করি আমাদের কথার সঙ্গে তার মিল নেই, আমাদের কথা যা বলি তার সঙ্গে কাজের মিল নেই। তোমাদেরকে একটা উদাহরণ দিই। আমরা জানি এবং বলি মিথ্যা বলা মহাপাপ, সর্বদা সত্য কথা বলিবে। কিন্তু সামাজিক বাস্তবতা হচ্ছে সদা সত্য কথা বলিলে আমার কোনো অস্তিত্বই থাকবে না। কাজে তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা বই পুস্তকে অনেক কিছুই পড়েছ, তত্ত্বগতভাবে অনেক কিছুই জানো, কিন্তু জীবন চলার পথে সামাজিক বাস্তবতা অনুধাবন করে চলবে, তাহলে জীবনে সফল হবে এবং কোনো বিপদেও পড়বে না এবং কোনো সমস্যারও সম্মুখীন হবে না। আরেকটা কথা, আমরা সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন পড়িয়েছি তোমাদেরকে, তোমরা জানো সবাই। এটা হচ্ছে সমাজবিজ্ঞানের একটা বেসিক কনসেপ্ট। আমি বিশ্বাস করি কোনো ব্যক্তির সামাজিকীকরণ যদি সঠিক হয়, তাহলে সমাজে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার কথা নয়। কারণ ওই ব্যক্তি সমাজ অনুমোদিতভাবে চলবে সবসময়। কাজেই আর এই প্রক্রিয়াটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সচল থাকে। কাজে তোমরা সবসময় যেটা শিখবে, সমাজ কি চায় ওইভাবেই চলবে, এটাই আশা করি। আর আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। তোমরা যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছ, তোমাদের শ্রম সময় দিয়ে এই অনুষ্ঠানকে সুন্দর করার চেষ্টা করেছ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অতিথি যারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আরো 2 জন সদস্য যারা আজকে এখানে উপস্থিত থাকতে পারেন নাই, আমি সেই প্রান্ত অঞ্চল আমাদের 2 জন তরুণ সহকর্মী জনাব কামরুন নাহার এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলামের কথা স্মরণ করছি আজকে এই প্রসঙ্গে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে লেখাপড়া করে পরীক্ষা দাও এবং সফল হও, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। আফসার খান।